হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল হক। আমি ইংরেজির কিছুই জানি না কোর্সের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত। জাস্ট ইমাজিন তুমি ইংরেজির কিছুই জানো না। এই ক্লাসটাকে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং এই কোর্সের আগামী দিনে অনেকগুলো ক্লাস আসছে, সেই ক্লাসগুলোকে দেখবে। তারপর দেখতে পাবে তোমরা অবশ্যই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। দেখো, ইংরেজিতে কথা বলতে না পারার যেটা মেন রিজন, সেটা হচ্ছে ইংরেজিতে নিজে থেকে সেন্টেন্স তৈরি করতে না পারা। আমাদের আশেপাশে এরকম অনেক স্টুডেন্টস রয়েছে যারা অনেকগুলো ওয়ার্ডস মুখস্থ করে ফেলেছে, অনেকগুলো ওয়ার্ডস স্টক করে নিয়েছে, কিন্তু তবুও ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছে না। অ্যান্ড দ্য রিজন ইজ ইংরেজিতে নিজে থেকে বাক্য তৈরি করতে না পারা। দেখো, ইংরেজিতে বাক্য তৈরি করা হচ্ছে তরকারি রান্না করার মতো। যেমন করে একটা তরকারি রান্না করতে হলে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস মশলা দরকার, সেই একই রকম ভাবে তুমি যখন ইংরেজিতে বাক্য তৈরি করবে সেখানে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার। বাক্যটা তৈরি হবে অনেকগুলো জিনিস দিয়ে, যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। ওকে, সো এই ভিডিওটা যেহেতু আমরা বেসিক থেকে শুরু করছি, এই ক্লাসটাকে যেহেতু আমরা জিরো লেভেল থেকে শুরু করছি, তো আজকের এই ক্লাসে আমরা জানবো যে সেন্টেন্স অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয় ইংরেজিতে। খুব সহজ করে আমি তোমাদের সঙ্গে এই জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করব। ওকে, সো ভিডিওটা তোমরা অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি দেখার পর তোমরা অবশ্যই নতুন কিছু শিখতে পারবে। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে ওকে, তো প্রথমে আমরা জানবো যে একটা সেন্টেন্স তৈরি করার জন্য কি কি জিনিস অ্যাকচুয়ালি দরকার হয়। ওকে, তো দেখো এখানে আমি গঠনটা দিয়েছি, কি রয়েছে? সাবজেক্ট। একটা সেন্টেন্স তৈরি করার জন্য সাবজেক্টের প্রয়োজন হয়। তারপরে কি থাকবে? ভার্ব। ওকে, তারপরে অবজেক্ট প্লাস কি থাকবে? আদার্স। ওকে, তাহলে আমরা এই গঠনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা এই গঠনে কটা জিনিস রয়েছে? 1 2 3 4, চারটা জিনিস রয়েছে। এই চারটা জিনিসকে আমরা স্টেপ বাই স্টেপ আনলক করব, রাইট? আর আরেকটা জিনিস মাথায় রাখবে, এটা নয় যে প্রতিটা বাক্য তৈরি করতে গেলেই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা আদার্স লাগবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেখানে সাবজেক্টও থাকে না, শুধু ভার্ব এবং অবজেক্ট থাকছে, তারপরে হয়ে যাচ্ছে। কিছু কিছু আবার সেন্টেন্স রয়েছে, হ্যাঁ, যেখানে শুধু অবজেক্টের প্রয়োজন নেই। ওকে, তো স্টেপ বাই স্টেপ আমরা সবগুলি বোঝার চেষ্টা করব। তো প্রথমে কি বলছে? সাবজেক্ট। তো দেখো এখানে অলরেডি আমি সাবজেক্টস নিয়ে নিয়েছি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে সাবজেক্টস কি, রাইট? দেখো, একটা সেন্টেন্সে সাবজেক্টস হচ্ছে কর্তা, ডুয়ার, যে কাজটা করে তাকে বলা হয় সাবজেক্ট। সাবজেক্ট এবার কোনগুলো হয়? দেখো, সাবজেক্ট হবে প্রোনাউন, হতে পারে, সবগুলো প্রোনাউন নাই। কিছু কিছু প্রোনাউন রয়েছে সাবজেক্টিভ প্রোনাউন, যেমন আই, সি, হি, দে, ইউ, উই, এগুলো সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সে ইউজ করা হয়। এবার কিছু কিছু প্রোনাউন রয়েছে অবজেক্টিভ প্রোনাউন, যেমন হিম, হার, হিজ, ওকে, মি, এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তো সবগুলো প্রোনাউন যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তো যাই হোক, যে সাবজেক্ট গুলো প্রোনাউন হয়ে থাকে, সাবজেক্টিভ প্রোনাউন। তারপরে কি থাকবে? কোনো থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে, যেমন রবি, দ্য সান, বুক, পেন, ইডিসি, দ্য ট্রি, দ্য ম্যান, ওকে, দ্য মোবাইল। অনেকগুলো জিনিস রয়েছে যেগুলো আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা সাবজেক্ট কোনগুলো হয় এটা বুঝে গেলাম, ঠিক আছে? আর সাবজেক্ট বলতে ডুয়ার, কর্তা, একটা বাক্যে যিনি কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট। ক্লিয়ার? ওকে, তারপরে কি প্রয়োজন হয়? ভার্ব। দেখো এখানে একটু ভালোভাবে জানতে হবে, এখানে কি রয়েছে? সাবজেক্টের পরে পরে কিন্তু একটা ভার্বের প্রয়োজন। ভার্ব আবার কি? দেখো, ভার্ব হচ্ছে ক্রিয়াপদ। ওকে, তো ভার্ব তিন রকম রয়েছে, ঠিক আছে? ইউজুয়ালি আমরা বেসিক লেভেলে আলোচনা করছি, ভার্ব তিন রকম রয়েছে, ঠিক আছে? তো দেখো আমি এখানে তিন রকম ভার্বকে আলাদা আলাদা ভাবে প্লেসড করে দিয়েছি। প্রথমে কি রয়েছে? দেখো, ডু ভার্বস, যেটাকে আমরা অ্যাকশন ভার্ব বলে থাকি, অর্থাৎ এটা এমন এক ধরনের ভার্ব যেটাতে কোনো কাজ বুঝাবে, কোনো কাজ করা বুঝাবে। যেমন ইট, ইট মানে কি বলতো? খাওয়া, এটা একটা অ্যাকশন, কাজ বুঝাচ্ছে, রাইট? খাওয়া তো একটা কাজ, তাই না? তারপর কি রয়েছে? বাই, বাই মানে কেনা, এটাও একটা কাজ বুঝাচ্ছে। সি, সি মানে দেখা, এটাও একটা কাজ। টেক, টেক মানে নেওয়া, ইউ আর টেকিং সামথিং, রাইট? তো ডু ভার্বস বেসিক্যালি মিন্স অ্যাকশন ভার্ব, যেটা কোনো কাজকে বোঝায়। ওকে ওকে, তারপরে দেখো,
তারপরে এখানে কি রয়েছে, বি ভার্বস। বি ভার্বস আবার কি, বি ভার্বস হলো am, is, are এবং past tense হয়ে গেল was এবং were। বি ভার্বস মানে কি, হওয়া বুঝাবে, কোনো কিছু হওয়া বুঝাবে, এটাকে বলা হয় বি ভার্বস। আর আরেক ধরনের ভার্বস রয়েছে যেটা হচ্ছে হ্যাভ ভার্বস, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ ভার্বস তিনটি, ঠিক আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে। আমরা ডিটেইলসে আর মানে আলোচনা করব সামনে, রাইট। তো সাবজেক্টের পরে যে ভার্বগুলোর মানে প্রয়োজন হয় সেগুলো আমরা বুঝে গেলাম, যে ভার্বগুলো অ্যাকচুয়ালি কি, ভার্ব বলতে কোনো কাজকে বোঝায়, ঠিক আছে। তারপরে কি প্রয়োজন রয়েছে, অবজেক্টস। অবজেক্ট, একটা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্টের প্রয়োজন হয়। এটা নয় যে কি সবসময় প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় তো অবজেক্ট দিতে পারো। তো অবজেক্ট আবার কোনগুলো হয়, দেখো এখানে যে আমি বললাম বুক, বুক মানে বই, তো বুক ওয়ার্ডটাকে, এটা একটা নাউন, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, আবার এই বুকটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তো অবজেক্ট মানে অবজেক্টিভ প্রোনাউন হতে পারে, যেমন একটু আগে বললাম হিম, মি, হার, হিজ, এগুলো অবজেক্টিভ প্রোনাউন। দেম, তো অবজেক্টিভ প্রোনাউনও অবজেক্ট হতে পারে, আবার নাউন গুলোকেও অবজেক্ট হিসেবে আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, ওকে। তারপরে কি রয়েছে, প্লাস আদার্স। এবার আদার্সও প্রয়োজন হতে পারে, ঠিক আছে। এবার আদার্স কিভাবে প্রয়োজন হবে আমরা এই দুটো বাক্যের মাধ্যমে কিন্তু বোঝার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পারলে যে মানে একটা বাক্য তৈরি করার জন্য কোন কোন জিনিসগুলি প্রয়োজন হয় সেটা কিন্তু আমি মানে ছোট্ট করে বুঝিয়ে দিলাম। এবার আমরা ডিটেইলস আলোচনা করব, ওকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস আদার্স, এগুলো প্রয়োজন হয়ে থাকে। তো চলো, তো প্রথম বাক্যটা কি রয়েছে দেখে নাও। প্রথমে বলছে আমি প্রতিদিন ভাত খাই। আমি প্রতিদিন ভাত খাই, এখানে কে ভাত খাচ্ছে, আমি। আমি হচ্ছে ডুয়ার মানে কর্তা, সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা কি নিয়ে নেব, প্রথমে কি থাকবে, সাবজেক্ট। তাহলে এটা কি হয়ে গেল, আই। এবার কি বলছে দেখো, সাবজেক্টের পরে পরে কিন্তু ভার্বটাকে নিতে হবে, এটা কিন্তু অলওয়েজ কিপ ইন মাইন্ড, ওকে। তো আই, এবার কি বলছে, খাই, তার মানে কি খাওয়ার ইংলিশ কি, খাওয়ার ইংলিশ হচ্ছে ইট। ইট মানে খাওয়া, আই ইট। এবার দেখো সাবজেক্ট ভার্ব, আই ইট, আমি খাই, এটা মনে হচ্ছে ইনকমপ্লিট মনে হচ্ছে, তাই না। ইট হোয়াট মানে কি খাও, একটা অবজেক্টের প্রয়োজন হচ্ছে, তাহলে কি বলবে, আই ইট ভাত। ভাতের ইংলিশ কি, রাইস। তাহলে দেখে নাও, আই ইট রাইস মানে কি বলতো, আমি ভাত খাই। এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল, আই ইট রাইস, আমি ভাত খাই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কোনো সমস্যা নেই এখানে, ওকে। এবার তাহলে অবজেক্টের কাজ হলো, এবার কি বলেছে, আদার্স। যদি তোমার প্রয়োজন হয় আদার্সে তাহলে তুমি দিবে, আর যদি মনে হয় যে কি না আদার্স বলার কোনো প্রয়োজন নেই তাহলে দিবে না। তো এখানে কি বলছে, প্রতিদিন, আই ইট রাইস, আমি ভাত খাই, কি বলছে, প্রতিদিন। তো প্রতিদিনের ইংলিশ কি হবে, এভরি ডে দিতে পারি অথবা ডেইলি। তো এভরি ডে দিয়ে দিলাম, হয়ে গেল, এটা একটা কমপ্লিট বাক্য হয়ে গেল। তাহলে আই ইট রাইস এভরি ডে, আমি প্রতিদিন ভাত খাই। এবার আমি একটু আগে বললাম যে এখানে যে অবজেক্টটা রয়েছে রাইস, এটা অবজেক্ট, ওকে। তো এবার দেখো এই অবজেক্টকেও আমি কি বললাম, রাইস। তো এটা নয় যে রাইস অবজেক্ট হিসেবে ইউজ করে, শুধু রাইস এটা নাউন, আর নাউন গুলোকে অবজেক্ট হিসেবে আমরা ইউজ করতে পারি, আর সামটাইমস সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি। যেমন এখানে রাইসটা কি বলতো, অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, চাইলে আমরা এটাকে সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি। যেমন রাইস যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, তাহলে কি হবে, ইজ হোয়াইট। দেখো এখানে যে রয়েছে সাবজেক্ট, এখানে রাইসটা অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, আবার কি এই নাউনটাকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি, রাইস ইজ হোয়াইট, অর্থাৎ চাল হয় সাদা, হয়ে গেল। তো আমি বেসিক্যালি এটার মাধ্যমে এটাই বুঝাতে চাইলাম যে অবজেক্ট মানে এটা নয় যে কি যেটা অবজেক্টে ব্যবহার হয়ে গেল তো শুধু অবজেক্টে ব্যবহার হবে, অবজেক্ট যদি নাউন হয় সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, ওকে। তাহলে এটা হয়ে গেল। এবার এখানে আর একটা পয়েন্ট যে আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই। এবার এটা তো কোন টেন্সে হয়ে গেল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এবার বাক্যটাকে যদি আমরা বলি যে কি আমি ভাত খেয়েছিলাম, বুঝতে পারছি ব্যাপারটা। এবার আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই যে প্রত্যেকটা ভার্বের তিনটি রূপ থাকে, ভার্ব 1,
ভার্ব টু, ভার্ব থ্রি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল। ওকে, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যেমন মনে করো যে গো, গো মানে কি বলতো, যাওয়া, এটা ভার্বের হয়ে গেল 1 নম্বর ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। গো এর এবার সেকেন্ড ফর্ম কি হয়ে গেল, ওয়েন্ট, এটা হয়ে গেল V2, অর্থাৎ পাস্ট টেন্স। এবার চলে এলো গন, এটা কি বলতো, এটা হয়ে গেল V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, রাইট। তো প্রত্যেকটা ভার্বের 3টি ফর্ম থাকে, ঠিক আছে। তো এবার যখন তুমি মানে বর্তমানে কোন জিনিস বুঝাবে, যেমন আমি প্রতিদিন ভাত খাই, এটা একটা মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাই তো, মানে প্রতিদিন একটা অভ্যাসগত কাজের কথা বোঝাচ্ছে। তো এটা প্রেজেন্ট টেন্সে বলছো, তার জন্য আমরা ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ করেছি, যেটা রয়েছে ইট। এটা কি বলতো, এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে। এবার হয়তো তুমি বলবে যে পুরো একটা কাজ হয়ে গেছে অলরেডি অতীতকালে, সেক্ষেত্রে কি করতে হয়, ভার্বের তখন 2 নম্বর ফর্মটাকে ইউজ করতে হবে। আর 3 নম্বর ফর্মটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব না, এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তো যাই হোক, আশা করি ভার্ব সম্পর্কে বুঝতে পারলে যে ভার্ব 3 স্পেশালি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল 3 ধরনের হয়, মানে একটা ভার্বকে টেন্স অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। তো এবার হয়তো তুমি বাক্যটা বলবে যে কি আমি ভাত খেয়েছিলাম, তখন কি করতে হবে, বেশি কিছু করতে হবে না, শুধু এই যে ইট রয়েছে এই ভার্বটাকে তখন তুমি চেঞ্জ করে দাও। তো ইটের কি বলতো, ইটের সেকেন্ড ফর্ম কি, মানে পাস্ট টেন্স কি, এট হয়ে গেল আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এবার এখানে এভরিডে রয়েছে, ওকে, যেহেতু প্রতিদিন রয়েছে, তো মনে করো এই প্রতিদিন কথাটা মিটিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে, আমি গতকাল ভাত, এখানে খাই আছে, তো আমি কি করে দিলাম, খেয়েছিলাম, তাহলে কি হলো, বাক্যটা এবার পাস্ট টেন্স হয়ে গেল। যেহেতু দেখো মানে আমি যে এই বাক্যটাকে পাস্ট টেন্সও করবো, তো আমাকে বাংলাটাও আমি চেঞ্জ করে দিলাম। তো আই এট রাইস এভরিডে রয়েছে, তো ওটাকে চেঞ্জ করে কি করে দেবো, ইয়েস্টারডে, ওকে, ইয়েস্টারডে। তাহলে আই এট রাইস ইয়েস্টারডে হয়ে গেল, অর্থাৎ আমি গতকাল ভাত খেয়েছিলাম। মোরাল অফ দ্য স্টোরি এটাই যে তুমি যদি কোনো সেন্টেন্সকে প্রেজেন্ট টেন্সের মানে কোনো কথা যদি বোঝাও, যে বর্তমানে কোনো কাজ হয় বা করো, সেক্ষেত্রে ভার্বের 1 নম্বর ফর্ম, প্রথমে যে বাক্যটা ছিল ওটা। আর যদি তুমি আবার পাস্ট টেন্সের কথা বলো, যে কোনো কাজ করেছিলে, খেয়েছিলে, দেখেছিলে, তাহলে ভার্বটাকে শুধু চেঞ্জ করে দিও, ভার্বের 2 নম্বর ফর্ম দিয়ে দিবে। যখন এখানে কি রয়েছে, V2 দিয়ে দিয়েছে, ক্লিয়ার। আর বাকি সাবজেক্ট যেখানে থাকে, অবজেক্ট যেখানে থাকে, ওটাই থাকবে, কিন্তু ভার্ব হিসাবে তোমার এই যে অ্যাডভার্ব রয়েছে, ইয়েস্টারডে, নাও, এভরিডে, এগুলো কিন্তু চেঞ্জ হয়। মানে এবার এখানে যদি আমরা এভরিডে দিই, যে আই এট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খেয়েছিলাম, এটা শুনতে একটু অকওয়ার্ড লাগছে। আমি গতকাল ভাত খেয়েছিলাম, এটা ফিট মনে হচ্ছে, আই এট রাইস ইয়েস্টারডে, ওকে। তারপরে কি বলছে দেখো, সেই একই রকম ভাবে এখানেও দেখে নাও, সেম, রবি আমাকে বাজারে দেখতে পায়, এটা মনে একটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, যে হয়তো রবি যখনই বাজারে যায় আমাকে দেখতে পায়, ওকে, রবি আমাকে বাজারে দেখতে পায়। এবার এই বাক্যটাকে আমরা কিভাবে তৈরি করবো, দেখো এই স্ট্রাকচারটা ফলো করে। আর একটা সেন্টেন্স তৈরি করতে গিয়ে যেসব মশলা দরকার, সেগুলো কিন্তু এই বোর্ডের মধ্যেই রয়েছে, আমরা শুধু একটা একটা করে নিয়ে কাজে লাগাবো, দ্যাটস ইট। কি রয়েছে, তো প্রথমে কে দেখতে পায় আমাকে, রবি মানে কর্তা, দ্য ডুয়ার, সাবজেক্ট, ওকে, তাহলে রবি। এবার কি বলেছিলাম, যে সাবজেক্টের পরে পরে কি বসবে, ভার্ব বসবে। এবার তুমি দেখো, তুমি যদি কোনো পাস্ট টেন্সের কথা বলো, তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম নেবে, আর যদি তুমি প্রেজেন্ট টেন্সের কথা বলো, তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম, দ্যাটস ইট। তো বলছে রবি আমাকে বাজারে দেখতে পায়, মানে এটা প্রেজেন্ট টেন্সের কথা বলছে। তাহলে দেখার ইংলিশ কি বলো তো, দেখার ইংলিশ কি, দেখার ইংলিশ হচ্ছে সি, সি মানে দেখা, এটা সেকেন্ড ফর্ম স, তো এখানে কি করে দেবো আমরা, সি। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, আই হচ্ছে ফার্স্ট পারসন, তার জন্য এখানে মানে কি নিয়েছিলাম, যে ইট ছিল শুধু, রাইট। বাট যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার কি, দেখো থার্ড পারসন সিঙ্গুলার মানে কি, একজনকে হতে হবে আর থার্ড পারসন হতে হবে, অর্থাৎ হি, সি, ইট,
রবি মানে কারোর নাম, এগুলো হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে, তো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে মেন ভার্বের সঙ্গে, এটা তো ভার্ব তাই না, এটা ভার্ব ওয়ান, এস বা ইএস বা আইএস যুক্ত করতে হয়, মানে ভার্ব হিসাবে এস বা ইএস যুক্ত করতে হয়, বা কখনো কখনো আইএস ও যুক্ত করতে হয়। তো এখানে কি করতে দিলাম? রবি সিজ। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা? রবি সিজ, তাহলে কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। কি দরকার? আমাকে দেখে, আমাকে দেখতে পায়, তাহলে কি হয়ে যাবে? এখানে মি অবজেক্ট হয়ে গেল। রবি সিজ মি, রবি আমাকে দেখতে পায়। বাক্যটা এখন বর্তমানে কমপ্লিট রয়েছে, কোনো সমস্যা নেই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা নিয়ে নিয়েছি, যেটা একটা মানে কনভেনশনাল যেটা স্টাইল সেন্টেন্স তৈরি করা, সেটা কিন্তু আমরা অলরেডি এখানে পেয়ে গেছি। এবার পয়েন্ট হচ্ছে, আমি কি বলেছিলাম, যদি আদার্স প্রয়োজন হয়, দরকার পড়ে, তাহলে তোমরা ইউজ করতে পারো, আর যদি দরকার না পড়ে ইউজ করবে না। এবার কি বলছে? বাজারে দেখতে পায়, এই যে কথাটা রয়েছে, বাজারে দেখতে পায়, রবি আমাকে দেখতে পায়, এতদূর পর্যন্ত হয়ে গেছে, এটা বাজারে দেখতে পায়। তো এর জন্য আমরা কি করে দেবো? ইন দ্য মার্কেট, ইন দ্য মার্কেট হয়ে গেল। রবি আমাকে বাজারে দেখতে পায়, দ্যাটস ইট। এবার এটা তো কি হয়ে গেল? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার কি বলেছিলাম? বাক্যটা যদি কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ যদি অলরেডি অতীতকালে হয়ে যায়, সেক্ষেত্রে সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে তৈরি করতে হয়। ওকে, মনে করো বাক্যটা এরকম রয়েছে, রবি আমাকে বাজারে দেখেছিল বা দেখতে পেয়েছিল। রবি আমাকে বাজারে দেখেছিল বা দেখতে পেয়েছিল, সেক্ষেত্রে কি করব? ভার্বের 2 নম্বর ফর্মটাকে ইউজ করব। শুধু এই যে ভার্বটা দেখতে পাচ্ছ, এটার 2 নম্বর ফর্ম কি রয়েছে? সি থেকে স, বাকি সব সেম। দেখে নাও, রবি। এবার একটা জিনিস মাথায় রাখবে, এখানে যে দেখো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, দ্যাটস ওয়াই এখানে এই এস টা অ্যাড হয়েছে। বাট যখন পাস্টে করবে, এই এস এর কিন্তু আর প্রয়োজন নেই, বেসিক্যালি আর কোনো টেন্সেই প্রয়োজন নেই। শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ হি, সি, ইট, বা কারো নাম রবি অথবা কবি হয়, তাহলে মেন ভার্বের সঙ্গে এস বা ইএস অথবা আইইএস যুক্ত হয়, বাকি অন্য কোনো টেন্সে হবে না। তো এটা কি হলো? মানে পাস্ট টেন্স হয়ে গেল। তো আর এস এর প্রয়োজন নেই, শুধু আমরা সি এর সেকেন্ড ফর্ম স দিয়ে দেব। তাহলে রবি স মি, রবি আমাকে দেখেছিল অথবা দেখতে পেয়েছিল বাজারে, ইন দ্য মার্কেট হয়ে গেল। রবি স মি ইন দ্য মার্কেট, রবি আমাকে বাজারে দেখতে পেয়েছিল। তো এইভাবে আমরা অ্যাকশন ভার্ব দিয়ে, উই আর নাও ডিসকাসিং অনলি অ্যাবাউট অ্যাকশন ভার্ব, ডুয়ার মানে ডু ভার্বস, রাইট? বাকি তো এখানে বি ভার্বস, হ্যাভ ভার্বস রয়েছে, ওগুলো আমরা আলোচনা করব। আমরা শুধু অ্যাকশন ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। তো এটা ক্লিয়ার হলো তাহলে, যে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়। এবার এখানে আরেকটা জিনিস রয়েছে, মনে করো এই বাক্যগুলো যে রয়েছে, হ্যাঁ, এই বাক্যগুলোকে তুমি ফিউচার টেন্সে বলবে। কোন টেন্সে? ফিউচার টেন্সে। ফিউচার টেন্স মানে আই হোপ সবাই জানে যে ভবিষ্যৎকাল, যে কোনো একটা অ্যাকশন আগামী দিনে হবে, মানে কোনো একটা কাজ আগামী দিনে হবে। দেখো, প্রথমে আমি এই বাক্যটার ব্যাপারটা নিয়ে নিচ্ছি, যে আমি গতকাল ভাত খেয়েছিলাম, এটা রয়েছে। এবার কি হয়, যে বাক্যটা যদি এরকম থাকে, যে আমি আগামীকাল ভাত খাবো। এবার দেখো, এইবার কি হয়েছে, এখানে একটা জিনিস মাথায় রাখো, যে এই কাজটা এখনো কিন্তু কমপ্লিট হয়নি। বুঝতে পারছো ব্যাপারটা? আমি কি বলতে চাইছি, আমি আগামীকাল ভাত খাবো, অর্থাৎ যে অ্যাকশন খাওয়া, এটা এখনো হয়নি বা অতীতকালেও হয়নি। ক্লিয়ার? কিংবা বর্তমানে হচ্ছে না, মানে কাজটা ইন ফিউচার হবে। ওকে, আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? ইন ফিউচার হবে এই কাজটা। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এবার আমরা প্রেজেন্ট টেন্সে কিভাবে করতে হয় বুঝে গেলাম, পাস্ট টেন্সে বুঝে গেলাম।
এবার যখন তুমি এটাকে মানে ফিউচার টেন্সে করবে তখন বেশি কিছু না, শ্যাল অথবা উইল ব্যবহার করতে হয়। শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে যে আমরা যদি মানে কনভেনশনাল গ্রামাটিক্যাল রুলস ফলো করি তাহলে কি হবে যে আয়ের পরে শ্যাল বসে, বাট মডার্ন ইংলিশে এখন শ্যালকে রিপ্লেস করে যদি উইল ব্যবহার করো সব ক্ষেত্রে সাবজেক্ট যেই হোক না কেন তবুও কোনো সমস্যা নেই। তো আমি এখানে উইলই ব্যবহার করব। তো সহজ করে মনে রাখবে যে সাবজেক্টের পরে পরে কি লাগিয়ে দিবে, উইল লাগিয়ে দিবে, আই উইল। ঠিক আছে, অবজেক্টটাকে একটু আমি সরিয়ে দিচ্ছি, আই উইল ইট রাইস হয়ে গেল। দেখো এখানে V1 রাইস। এবার কি বলছে আমি বাকিটা লিখছি, আগে এই অংশটা আগে বুঝে না। দেখো তাহলে কি বুঝতে পারলে ওভারঅল যে কোন একটা সেন্টেন্স যদি এরকম হয় যে কোন একটা কাজ, কোন একটা বাক্যে কোন একটা কাজ যদি হয় যে কাজটা এখনো হয়নি আগামী দিনে হবে, বা তুমি কোন একটা কাজ করবে, সেক্ষেত্রে সাবজেক্টের পরে পরে উইল লাগিয়ে দিবে। আমি বলছি দেখো আয়ের পরে শ্যাল বসে ইউজুয়ালি গ্রামাটিক্যালি, বাট এখন মডার্ন ইংলিশে উইল দিলে কোনো সমস্যা নেই। তো শুধু একটাই মাথায় রাখো, মানে মাথায় রাখো যে উইল বসাবে ফিউচার টেন্সে যখন করবে সেক্ষেত্রে উইল বসাবে। আই উইল ইট, উইলের পরে কি দিবে, ভার্বের কিন্তু আর 2 নম্বর ফর্ম হবে না। ফিউচার টেন্সে কি হবে, সাবজেক্ট উইল দিয়ে দিলে তারপরে ভার্বের সঙ্গে 1 নম্বর ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এবার আবার কি রয়েছে, আদার, সেটা যদি প্রয়োজন হয় আগামী কালকে অথবা আগামীকাল, তো এখানে আমরা কি ইউজ করব, টুমরো হয়ে গেল। আই উইল ইট রাইস টুমরো, আমি আগামীকাল ভাত খাবো। তো এইভাবে মানে অ্যাকশন ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে হয়। ওকে, এবার তোমরা নিজে থেকে তৈরি করতে পারবে। মনে করো তোমরা কোন একটা সেন্টেন্স তৈরি করবে, যেমন আমি যেটা বলতে চাইছি যে যে কোনো একটা তুমি বাক্য নিয়ে নাও, বাক্য তৈরি করবে। তো আমি এবার তুলে নিচ্ছি, দেখো মনে করো কি একটা সাবজেক্ট, র্যান্ডমলি আমি একটা সাবজেক্ট নিয়ে নিলাম। সাবজেক্ট কি রয়েছে এখানে, মনে করো দে, দে নিয়ে নিলাম। যেহেতু দেখো সাবজেক্ট প্রয়োজন, দে নিয়ে নিলাম। মানে তুমি নিজে থেকে এটা তৈরি করছো, মনে করো দে। এবার একটা ভার্ব দরকার, তাই তো, তো মনে করো প্লে, প্লে নিয়ে নিলাম। প্লে মানে কি, খেলা করা, পেয়ে গেল। দে প্লে, তারা খেলা করে। কি খেলা করে, সামথিং ইজ মিসিং মনে হচ্ছে, ইনকমপ্লিট মনে হচ্ছে, তো অবজেক্টের প্রয়োজন। ফুটবল, দেখো তাহলে দেখে নাও সাবজেক্ট, সাবজেক্ট হয়ে গেল, ভার্ব, ভার্ব হয়ে গেল, V1 বসে প্রেজেন্ট টেন্সে। অবজেক্টের প্রয়োজন, অবজেক্ট দিয়ে দিলাম। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। ক্লিয়ার। এবার হয়তো তুমি বলবে যে মনে করো এবার আদার্স যদি প্রয়োজন হয় যে তারা মানে প্রতিদিন ফুটবল খেলে, তো এখানে ডেলি লাগিয়ে দিলে ডেলি অথবা এভরিডে। ওকে, এবার হয়তো বাক্যটাকে পাস্ট টেন্সে করবে যে তারা গতকাল ফুটবল খেলেছিল, তাহলে কি করবে, বেশি কিছু না, সাবজেক্ট ওটাই থাকবে দে, তাহলে কি হবে, পাস্টে থাকলে ভার্বের 2 নম্বর ফর্মটা লাগিয়ে দাও। সাবজেক্টের পরে পরে কি, ভার্বের 2 নম্বর ফর্ম, দে প্লে ফুটবল, আর অবজেক্ট যেমন তার তেমনই থেকে যাবে। অবজেক্ট রিমেন আনচেঞ্জ, রাইট। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল গতকাল, গতকাল দিয়ে দাও ইয়েস্টারডে। অর্থাৎ দেখো এখানে ডেলি হলো, আবার এখানে কিন্তু ডেলি হবে না, অর্থাৎ টেন্সের উপরে ডিপেন্ড করে যেগুলো অ্যাডভার্ব রয়েছে, ইয়েস্টারডে, টুমরো, ডেলি, টুডে, এগুলো কিন্তু চেঞ্জ হয়। ওকে, তো এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করে নিলাম। তুমি আরো বলে দেখো যে কোনো একটা সাবজেক্ট নিয়ে নিলাম, মনে করো এখানে রয়েছে উই, উই নিলাম, উই, তারপর কি আছে, উই প্লে ফুটবল হয়ে গেল, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। তো বাস, তো অ্যাকশন ভার্ব দিয়ে যখন বাক্য তৈরি করবে তখন এইভাবে সেন্টেন্স গুলোকে তোমরা নিজে থেকেই তৈরি করতে পারবে। একটা সাবজেক্ট খুঁজে নিলে প্রথমে, তারপরে ভার্ব খুঁজে নিলে, তারপরে অবজেক্টের প্রয়োজন হলে অবজেক্ট দিলে, আর যদি অবজেক্টের প্রয়োজন না হয় তো দিলে না। যেমন এবার একটা জিনিস দেখে নাও যে কিছু কিছু বাক্য রয়েছে যেখানে অবজেক্টের প্রয়োজন হয় না, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। যেমন এখানে কি রয়েছে দেখো, এই যে বাক্যটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলতো, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে অনেক রকম ভাবে বলা যায়, অর্থাৎ একটা হ্যাঁ বাচক বাক্য।
assertive sentence can be called in different ways, like we can also say affirmative sentence, declarative sentence, okay, assertive sentence, এভাবে আমরা বলতে পারি। তো যে বাক্যগুলোতে সাবজেক্টের প্রয়োজন হয় না সেই বাক্যগুলো দেখে নিই। যেমন আমরা এরকম বলতে পারি যে ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। তাহলে এখানে দেখেন আমি কি বলেছিলাম যে সেন্টেন্স গঠনের জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস আদার্স প্রয়োজন, বাট এখানে দেখো ভার্ব রয়েছে প্লাস অবজেক্ট রয়েছে, কিন্তু সাবজেক্ট কি রয়েছে, মিসিং। বুঝতে পারলে, সাবজেক্ট বলতে হচ্ছে না। তাহলে ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক অর্থাৎ বইটি খুলো। রাইট দ্য লেটার, চিঠিটি লেখো। রাইট দ্য লেটার, চিঠিটি লেখো। বুঝতে পারলে, শুধু একটা ভার্ব নিয়ে নিবে, তারপরে অবজেক্টটা দিয়ে দিবে, দ্যাটস ইট, সেন্টেন্স হয়ে গেল। ভার্ব তারপরে অবজেক্ট, দেখো ভার্ব অবজেক্ট, ভার্ব অবজেক্ট হয়ে গেল। এটা ভার্ব, এগুলো ভার্ব এক নম্বর, ভার্ব এক নম্বর, তারপরে অবজেক্ট এটা দিয়ে দিলে দ্য বুক অবজেক্ট, দ্য লেটার অবজেক্ট, দিয়ে বাক্য হয়ে যাবে। শুট দ্য টাইগার, বাঘটিকে শুট করো, ঠিক আছে, শুট দ্য টাইগার, শুট দ্য টাইগার হয়ে গেল একটা বাক্য। বুঝতে পারলে? তো কিছু কিছু সেন্টেন্সেস রয়েছে যেখানে সাবজেক্টের প্রয়োজনই নেই, শুধু ভার্ব তারপরে অবজেক্ট লাগিয়ে দাও, দিয়েই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এবার এখানে অ্যাকচুয়ালি কি কোনো মানে সাবজেক্ট নেই? অবভিয়াসলি এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা ইমপ্লাইড রয়েছে, মানে লুকিয়ে রয়েছে অ্যাকচুয়ালি। যেমন আমি যদি বলি যে ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, তার মানে কি এখানে ইউ ক্লোজ দ্য ডোর, মানে তুমি দরজাটা বন্ধ করো, কারণ ইউ এখানে আইডেন্টিফাইড ইমপ্লাইড রয়েছে, তার জন্য ইউটা বলতে হচ্ছে না, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। তো যাই হোক, তোমরা এইভাবেও সেন্টেন্স তৈরি করতে পারবে যেখানে সাবজেক্ট ইউজুয়ালি মানে ভার্বালি বলতে হবে না। ওকে, তো বোঝা গেল এটা। এবার এখানে আরেকটা জিনিস মাথায় রাখো, যে আরেকটা জিনিস আমার মাথায় এলো এক্ষুনি, যেটা হচ্ছে যে এই বাক্যগুলোকে যদি নেগেটিভ করো, এখানে বলছো ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো, দরজাটি বন্ধ করো না, তাহলে বেশি কিছু করতে হবে না, যেহেতু এই বাক্যগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তার আগে শুধু ডু নট লাগিয়ে দাও। ডু নট ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো না। ডু নট কে আমরা একসঙ্গে ডন্ট বলবো, ডু নট কে আমরা একসঙ্গে কি বলবো, ডন্ট ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো না। ডন্ট ওপেন দ্য বুক, বইটি খুলিও না। ডন্ট রাইট দ্য লেটার, চিঠিটি লেখো না। ডন্ট শুট দ্য টাইগার, বাঘটিকে শুট করো না। তো দেখতে পারো মানে সেন্টেন্স নিজে থেকে তৈরি করতে পারবে, জাস্ট তোমাকে যেটা মেন স্ট্রাকচার সেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো দেখো ডন্ট দিয়ে তুমি এরকম ধরনের বাক্য নিজে থেকে হাজার হাজার তৈরি করতে পারবে। ডন্ট ইট দিস ম্যাঙ্গো, এই আমটি খেও না। জাস্ট নেগেটিভ বললে ডন্ট লাগিয়ে দিবে, আর যদি অ্যাফার্মেটিভ বলো, অ্যাসার্টিভ বলো, মানে বাক্যটা যদি পজিটিভ হয় অ্যাকচুয়ালি, তাহলে ভার্ব তারপরে অবজেক্ট। আর এই বাক্যগুলো যেগুলো রয়েছে এগুলো বলা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে আদেশমূলক বাক্য। ক্লিয়ার? তো আই হোপ তোমরা বুঝতে পারলে যে ডু ভার্ব দিয়ে অর্থাৎ অ্যাকশন ভার্ব দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। ওকে, এবার আমরা জানবো বি ভার্বস সম্পর্কে। ওকে, দেখো বি ভার্বস কটা রয়েছে? এম, ইজ, আর, এই তিনটি রয়েছে বি ভার্ব। এবার এই তিনটির পাস্ট টেন্স রয়েছে, যেমন এম ইজ থাকলে তার পাস্ট টেন্স হয়ে যাবে ওয়াজ, আর থাকলে তার পাস্ট টেন্স হয়ে যাবে ওয়ার। বি ভার্ব মানে কি বলতো? হওয়া বুঝায়। বি ভার্ব মানে কি? হওয়া। ওকে, বি মানে যেমন হওয়া, তো বি ভার্বস মানে হওয়া। ওকে, এটা মানে অ্যাকশন ভার্ব নয় অ্যাকচুয়ালি। তো এখানে কি বলছে দেখো, সে হয় একজন ডাক্তার, এই হয় কথাটা রয়েছে, ঠিক আছে, তার মানে কি আমাদেরকে বি ভার্ব ব্যবহার করতে হবে। তো প্রথমে তো আমরা সাবজেক্ট নিয়ে নিব। সাবজেক্ট কি রয়েছে? হি। তারপরে কি নিয়ে নেব? হয়। এটার ইংলিশ কি নিয়ে নেব তাহলে? ইজ, প্রেজেন্টে আছে তার জন্য ইজ। হি ইজ একজন, তার জন্য এ। ডাক্তার ইংলিশ কি হয়ে যাবে? ডক্টর হয়ে গেল। হি ইজ আ ডক্টর, সে হয় একজন ডাক্তার। এই হ বুঝাচ্ছে
দ্যাটস ওয়াই আমরা এখানে বি ভার্ব ব্যবহার করলাম। ক্লিয়ার? এবার এখানে একটা জিনিস মাথায় রাখো, যদি সাবজেক্ট মানে এখানে হি রয়েছে, হ্যাঁ, সাবজেক্ট যদি আবার একের বেশি বুঝায় তাহলে আর, আর যদি একজনকে বুঝায় তাহলে ইজ, শুধু আয়ের পরে আম বসবে, দ্যাটস ইট। তো দেখো, সে হয় একজন ডাক্তার, হি ইজ আ ডক্টর, হয়ে গেল। এবার এখানে যদি বাক্যটা এরকম থাকে যে তারা হয় ডাক্তার, শুধু এরকম আছে, তারা হয় ডাক্তার, তাহলে এখানে কি দেবো আমরা? এখানে আমরা দিয়ে দেবো দেই। এবার দেই মানে কি একজনের বেশি বোঝাচ্ছে, তাহলে আমরা ইজ ব্যবহার করবো না, কি ব্যবহার করব? আর, আর এখানে আর্টিকেলটা উঠে যাবে, দে আর ডক্টরস, এটা প্লুরাল হয়ে যাবে যেহেতু একের বেশি, মানে এখানে তো একটা ডাক্তারের কথা বলছে না, এখানে একের বেশি ডাক্তারের কথা বলছে, তার জন্য এখানে ডক্টরস হয়ে গেল। সো আশা করি বিদ্যার্থী, তারা হয় ডাক্তার, দে আর ডক্টরস। সো বেসিক্যালি আমি এটাই বুঝাতে চাইলাম, আয়ের পরে এম বসবে হয় বুঝাতে, মানে বি ভার্বের ক্ষেত্রে আয়ের পরে এম বসে গেল, যেমন আমি হই একজন শিক্ষক, তাহলে কি হয়ে যাবে? যেমন এখানে রয়েছে আমি হই একজন শিক্ষক, সো আই এম আ টিচার, আমি হই একজন শিক্ষক। ওকে, তো আয়ের পরে এম, আর বাকি যদি সাবজেক্ট একজন হয় মানে থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ইজ, আর যদি একের বেশি হয় তাহলে আর। ক্লিয়ার? সো দে আর ডক্টরস, তারা হয় ডাক্তার। এবার এই বাক্যটাকে যদি আমরা পাস্ট টেন্সে করি, পাস্ট টেন্সে তারা হয় ডাক্তার, তারা ছিল ডাক্তার, তারা ডাক্তার ছিল অ্যাকচুয়ালি, তাহলে কি হয়ে যাবে? তারা ডাক্তার ছিল, তারা ডাক্তার ছিল, তাহলে কি হয়ে যাবে এখানে? তাহলে এখানে দিক করে দেবো আমরা ওয়ার, হয়ে গেল দে ওয়ার ডক্টরস, তারা ডাক্তার ছিল, পাস্ট টেন্সও হয় এটা। ক্লিয়ার? এখানে হচ্ছে আমি হই একজন শিক্ষক, আই এম এ টিচার দিয়েছি, এবার আমি যদি বলি আমি একজন শিক্ষক ছিলাম, আমি একজন শিক্ষক ছিলাম, তাহলে এখানে কি করে দেবো? ওয়াজ, আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। বুঝতে পারলে? তো বেসিক্যালি আমি বুঝাতে চাইলাম, যদি এম ইজ থাকে তাহলে ওয়াজ পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর যদি আর থাকে তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়ার। ওকে, তো এই ছিল আমাদের বি ভার্বস। তো বি ভার্বস এর ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। এবার কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেখানে বি ভার্বস গুলো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। হেল্পিং ভার্ব মানে কি? অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন তারা ফুটবল খেলছে, তাহলে কি করে দিব? দেখো, তারা ফুটবল খেলছে, তো দে সাবজেক্ট হয়ে গেল। এবার যখন কোনো কাজ চলবে, সাবজেক্টের পরে পরে কি বসে? ভার্ব, রাইট? এবার যদি কোনো অ্যাকশন মানে অনগোয়িং অ্যাকশনকে বোঝায় যে বর্তমানে কোনো কাজ চলছে, সেই ক্ষেত্রে আমাদেরকে এই অক্সিলারি মানে এই বি ভার্বের ক্ষেত্রে বি ভার্বগুলোর সাহায্য নিতে হবে, যেটাকে আমরা বলে থাকি অক্সিলারি ভার্ব। ব্যাপারটা বুঝতে পারলে? তো এখানে কি বলছে? তারা ফুটবল খেলছে, মানে বর্তমানে কাজটা চলছে। তো আমি কি বললাম? যদি কোনো কাজ বর্তমানে চলে সেক্ষেত্রে আমাদেরকে এই বি ভার্বের সাহায্য নিতে হয়, যেখানে এদেরকে বলা হয় অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। তো দে থাকলে কি বসে? দে থাকলে আর, দে আর। এবার খেলছে, খেলার ইংলিশ কি? প্লে। তো যখন কোনো অ্যাকশন মানে একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাবে, যখন কোনো অ্যাকশন মানে বর্তমানে চলছে এরকম বোঝাবে, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবে। তাহলে খেলছে, খেলার ইংলিশ কি? প্লে। তো এখানে প্লে আইএনজি ফর্ম হয়ে যাবে প্লেইং। দে আর প্লেইং কি? অবজেক্টের প্রয়োজন রয়েছে ফুটবল, হয়ে গেল। তাহলে দেখে নাও, এখানে সাবজেক্ট পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম, আর এটা হয়ে গেল ভি আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। আর এখানে এটা কি হয়ে গেল? হেল্পিং ভার্ব। কি বলতো? হেল্পিং ভার্ব। ব্যাপারটা বুঝতে পারলে? তো বি ভার্বকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, এখানে যেটা রয়েছে এখানে মেন ভার্ব হিসেবে রয়েছে, বাট বি ভার্বকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, যেখানে মেন ভার্ব তো অন্য কেউ থাকবে কিন্তু তারা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে। সো দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। ক্লিয়ার? তো আই হোপ তোমরা বুঝতে পারলে যে বি ভার্বসকে কিভাবে ব্যবহার করতে হয়। তোমরা বি ভার্বস দিয়ে নিজে থেকে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে।
শুধু সাবজেক্ট দেখে নাও, দে সাবজেক্ট, বি ভার্ব দিয়ে দিলে এটা পাস্ট টেন্সে রয়েছে ওয়্যার, তারপরে একটা অবজেক্ট নিলে ডক্টরস, ইঞ্জিনিয়ার, পেন্টার, কার্পেন্টার এটসেট্রা এটসেট্রা। আর বি ভার্বস এইদিকে মানে হেল্পিং ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার করা হয় এটা আমি বুঝিয়ে দিলাম। ওকে, তো চলো এবার আমরা জেনে নেব হ্যাভ ভার্বস গুলোকে কিভাবে ব্যবহার করতে হয়। সো এবার আমরা হ্যাভ ভার্বস সম্পর্কে জানবো। দেখো, হ্যাভ ভার্বস সেই সমস্ত ভার্বকে বলবো যে ভার্বগুলি দ্বারা কোনো আছে বা থাকা বোঝায়, কোনো জিনিস যে আমি মানে আমার কাছে রয়েছে বা আছে এরকম বোঝাতে এই হ্যাভ ভার্বস গুলিকে ব্যবহার করা হয়। আর এই হ্যাভ ভার্বস এর ক্ষেত্রেও আবার প্রেজেন্ট ফর্মও রয়েছে, পাস্ট ফর্মও রয়েছে। যেমন এখানে কি হয়ে গেল যে হ্যাভ এবং হ্যাজ এগুলো হয়ে গেল কি বলতো যে প্রেজেন্ট টেন্সে এই দুটো রয়েছে, আবার হ্যাড হয়ে গেল কি বলতো এদেরই পাস্ট টেন্স। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারলে যে হ্যাভ এবং হ্যাজ এর পাস্ট ফর্ম হয়ে গেল কি বলতো হ্যাড, অর্থাৎ হ্যাভ এবং হ্যাজ মানে আছে, আবার হ্যাড মানে ছিল। যেমন কি বলছে দেখো, আমার একটি বই আছে, তাহলে কি হয়ে যাবে আই হ্যাভ আ বুক হয়ে গেল, আমার একটি বই আছে, কনভেনশনাল স্টাইল একদম, আমার একটি বই আছে। এখানে হ্যাভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার যদি তুমি বলো যে আমার একটি বই ছিল, তাহলে বেশি কিছু করতে হবে না, শুধু এই হ্যাভটাকে হ্যাড করে দাও। যেমন আই হ্যাড আ বুক হয়ে গেল, আই হ্যাড আ বুক, অর্থাৎ আমার একটি বই ছিল, দ্যাটস ইট। যদি আছে বুঝায় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তাহলে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুসারে, আর যদি পাস্ট টেন্সে বোঝায় যে তুমি তোমার মানে তোমার কোন একটা জিনিস ছিল ইন পাস্ট অতীতকালে, সেক্ষেত্রে হ্যাড। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ওকে, যেমন ধরে নাও সি, হি, ইট বা কারোর নাম মনে করো রবি, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ। হ্যাজ বুঝতে পারলে, মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি এগুলো থাকে সি, হি, ইট, রবি, হ্যাজ, মানে ওভারঅল থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। ক্লিয়ার? তো এখানে কি বলছে, তার একটি গাড়ি আছে, একজনকে বোঝাচ্ছে তার একটি গাড়ি আছে, থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার মানে কি, দেখো আমি এই কথাটা বারবার করে ইউজ করছি, থার্ড পারসন সিঙ্গুলার। দেখো থার্ড পারসন সিঙ্গুলার বলতে বক্তা মানে যে স্পিকার সে নিজের ব্যাপারেও বলবে না, অথবা সামনের জনের ব্যাপারেও বলবে না, অপর কোনো একজনের ব্যাপারে বলবে, তখন সেটাকে আমরা বলে থাকি থার্ড পারসন। যেমন আমি বলছি, ঠিক আছে, তো আমি কি ফার্স্ট পারসন, এবার তোমরা শুনছো তোমরা হচ্ছে সেকেন্ড পারসন। এবার আমি বলছি তার একটি গাড়ি আছে, তো বুঝতে পারছো এটা আমার ব্যাপারেও বলছি না, তোমার ব্যাপারেও বলছি না, অপর কোনো একজনের ব্যাপারে বলছি, আর এটাকে বলা হয় থার্ড পারসন। তো থার্ড পারসন হলো এইগুলো। তো সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে হ্যাজ, তার একটি গাড়ি আছে তাহলে কি করে দেবো, হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। এবার এটাকে যদি তুমি পাস্ট টেন্সে করতে চাও তাহলে খুবই সহজ, পাস্ট টেন্সে কিন্তু সাবজেক্ট যেই থাক না কেন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, সবার ক্ষেত্রে হ্যাডই বসবে। হি হ্যাড আ কার, তার একটি গাড়ি ছিল, দ্যাটস ইট। তুমি নিজে থেকে এরকম বাক্য তৈরি করতে পারবে, শুধু সাবজেক্ট নিয়ে নাও হি, আর তারপরে হ্যাভ অথবা হ্যাজ, আর পাস্টে বুঝালে হ্যাড। যেমন আমি এটাকে বলছি আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ আ সাইকেল, আমার একটি সাইকেল আছে। আই হ্যাভ রেড পেন, আমার একটি লাল কলম আছে। তুমি নিজে থেকে বানাতে পারো। এবার তুমি বলো আমার ছিল, আই হ্যাড অ্যান এক্সপেন্সিভ ব্যাগ, আমার একটা দামি ব্যাগ ছিল। আই হ্যাড অ্যান ওল্ড সাইকেল, আমার একটা পুরনো সাইকেল ছিল। ইউ ক্যান মেক থাউজেন্ড অফ সেন্টেন্সেস বাই yourself, ওকে, উইথআউট হেজিটেশন, রাইট? তাদের একটি বড় বাড়ি আছে, তাদের, এবার একজনের কথা বলছে না, তাদের, মানে ইট ইন্ডিকেটস মোর দ্যান ওয়ান পারসন, রাইট? তাহলে কি হয়ে যাবে, দে, আমি কি বললাম, যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় মানে একজনকে বোঝায়, এটাও থার্ড পারসন, বাট এটা একের বেশি বোঝাচ্ছে, তার জন্য এখানে হ্যাভই বসবে। দে হ্যাভ আ বিগ হাউস, অর্থাৎ তাদের একটি বড় বাড়ি আছে, পেয়ে গেল। তাদের একটি বড় বাড়ি ছিল, দে হ্যাড, ফার্স্ট টেন্সে বলে হ্যাড, দে হ্যাড আ বিগ হাউস, তাদের একটি বড় বাড়ি ছিল। ক্লিয়ার? তো তাদের একটি কম্পিউটার আছে, দে হ্যাভ আ কম্পিউটার, তাদের একটি কম্পিউটার আছে। তুমি নিজে থেকে হাজারো হাজারো বাক্য তৈরি করতে পারবে এবং ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। ক্লিয়ার? তো এবার এটা হয়ে গেল। এবার এটা ব্যবহার ছাড়া মানে হ্যাভ
হ্যাজ, হ্যাড এদের ব্যবহার ছাড়া এদের আরেকটা ব্যবহার রয়েছে, যেটা কি বলতো, যেটা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অথবা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। ওকে, সো আই হোপ তোমাদের একটা মানে একটা আউটলাইন পেয়ে গেলে, হ্যাঁ, একটা আইডিয়া পেয়ে গেলে যে সেন্টেন্স অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয়। ওকে, তো তোমরা এরকম করে নিজে থেকে আমি যে স্ট্রাকচারগুলো শেয়ার করলাম স্টেপ বাই স্টেপ, সেগুলোকে বারবার করে বোঝার চেষ্টা করো এবং নিজে থেকেই বাক্য তৈরি করো। কিভাবে এটাও বলে দিই। মনে করো এখানে আই হ্যাভ, আমি হ্যাভ ভার্ব সম্পর্কে বললাম, আই হ্যাভ আমার আছে, যে জিনিসটা আছে সেটা লাগিয়ে দাও। I have a pen, I have a book, I have a pencil, I have a mobile, I have a chair. বাস, এবার যদি মনে করে ছিল, I had দিয়ে দাও, I had an expensive bag, I had a car, I had a laptop, I had a computer, হয়ে গেল। সাবজেক্ট, এখানে সাবজেক্ট আই রয়েছে, তুমি চেঞ্জ করতে পারো, আই এর জায়গায় উই করে দাও, উই হ্যাভ আ বিগ হাউস, উই হ্যাভ আ কার। ক্লিয়ার? তো এইভাবে নিজে থেকে তুমি হাজার হাজার বাক্য তৈরি করতে পারো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড এগেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।